নমস্কার, আমি সুমন। আগের সপ্তাহে বলেছিলাম না আর এক চোর ধরতে যাচ্ছি। আচ্ছা, কোনো দিন কোনো কালে কেউ শুনেছেন এমন চোরের কথা যে সামনে সোনা দানা টাকা পয়সা সব রেখে খাবার চুরি করে? শোনেননি তো? চলুন তাহলে শুনে নি প্রফুল্ল রায়ের লেখা এক জমিদার এক চোর। এই গল্পটা একালের নয়, বহু বছর আগের। তখনও দেশ স্বাধীন হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ আর ওপারের বাংলাদেশ, এই দুটো মিলিয়েছিল আস্ত একখানা রাজ্য। আজকের বাংলাদেশকে সেই সময় বলা হতো পূর্ববঙ্গ। আজকাল রাজা বাদশাহ জমিদারদের জমিদারি আর নেই। স্বাধীনতার পর তাদের দিন শেষ হয়ে গেছে। কিন্তু ৬০-৭০ বছর আগে সারা বাংলায়, বিশেষ করে পূর্ববঙ্গে, কত যে ছোট বড় মাঝারি জমিদার ছিল তার লেখাজোখা নেই। আমাদের এই গল্পটা ওপার বাংলার এক জমিদার আর এক চোরকে নিয়ে। শুরুটা চোরকে দিয়েই করা যাক। তার নাম টানু। ওদের বাড়ি ছিল ঢাকা শহর থেকে ৬০ মাইল দূরে একটি গ্রাম টনকপুরে। টনকপুরের আশেপাশে আরও ২০-২২টা ছোট বড় গ্রাম তো ছিলই, ছিল ২-৩টে ছোটখাটো শহরও। এইরকমই একটি শহরে থাকতেন জমিদার রঘুবীর চৌধুরী। কিন্তু তার কথা পরে। টানুর বাবা ঠাকুরদা, ঠাকুরদার বাবা, তার বাবা, তার বাবা সবাই ছিল দুর্ধর্ষ চোর। গভীর রাতে মানুষজন যখন ঘুমে ডুবে আছে, খাটো প্যান্ট পরে সারা গায়ে জবজবে করে সর্ষের তেল মেখে তারা বেরিয়ে পড়তেন। তেল মাখার কারণ হলো কেউ যদি ধরতে চায় পিছলে বেরিয়ে যেতে পারবে। তাদের হাতে ছিল দারুণ ম্যাজিক। চুপিসারে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি হানা দিয়ে টাকা পয়সা গয়নাগাটি বাসন কোসন হাতিয়ে ভোরবেলা ফিরে আসতো। তারপর নাক ডাকিয়ে ঘুম। অনেক বেলায় উঠে স্নান সেরে টেরি বাগিয়ে ফুলবাবুটি সেজে চকচকে জুতোয় মশমশ আওয়াজ তুলে পাড়া ঘুরতে বের হতো। তখন কেউ বুঝতেই পারতো না মাঝরাতে এরা কি করে বেড়ায়। ৭ পুরুষ ধরে টানুরা চোর। এমন একটা বিখ্যাত বংশে জন্মেও সে কিন্তু বাপ ঠাকুরদার নাম রাখতে পারেনি। বরং বলা যায় বংশের মুখে চুনকালি লেপে দিয়েছে। অথচ তার হাতের কাজ যে খুব খারাপ তা নয়। ইচ্ছা করলেই গেরস্থের বাড়ি থেকে সোনা দানা সরিয়ে নিয়ে সে ঘর ভরিয়ে ফেলতে পারত। কিন্তু তার সেদিকে নজর নেই। সারাক্ষণ শুধু খাই খাই। দিন রাত পেটে যেন আগুন জ্বলতে থাকে। নিশুত রাতে বিড়ালের মতো পা টিপে টিপে কোনো বাড়িতে ঢুকলে আগে সে খোঁজ করবে কোথায় খাবার দাবার আছে। সে আমলে গ্রামে চপ কাটলেট পেস্ট্রি কেক টেকের নাম কেউ শোনেনি। গেরস্থরা মুড়ি চিড়ে পাটালি গুড় নারকোলের নাড়ু ক্ষীরের নাড়ু তিলের নাড়ু কদমা বা চিনির মঠ দিয়ে হাঁড়ি বা টিন বোঝাই করে রাখত। সেসব সাবার করে খুব খুশি মনে ফিরে আসতো টানু। চিড়ে মুড়ি না পাওয়া গেলে পান্তা ভাত বাসি ডাল তরকারি শশা আম কাঁঠাল যা মিলতো তাই খেত। একেবারে রাক্ষসের খিদে টানুর। সে যে কি পরিমাণে খেতে পারে তা দেখলে লোকের চোখ কপালে উঠে যাবে। সংসারে মা ছাড়া আর কেউ নেই টানুর। বাবা অনেক দিন আগেই মরে গেছে। তারপর থেকে বাড়ির হাল ভীষণ খারাপ। ঘরের চাল টুটো ফুটো। বর্ষাকালে ভিতরে একেবারে বান ডেকে যায়। তালি মেরে মেরে জামা কাপড়ের অবস্থা এমন দাঁড়িয়েছে যে পরা যায় না। টানু না হয় লোকের বাড়ি থেকে চুরি চামারি করে খেয়ে আসে, কিন্তু তার মা মঙ্গলা কি খায় সেদিকে যদি টানুর একটু হুঁশ থাকতো। কিভাবে যে মঙ্গলা সংসার চালায় তা শুধু সেই জানে। ছেলে যদি মানুষ হতো তার কি এত দুঃখ থাকতো? মঙ্গলা প্রায় রোজই চেঁচিয়ে পাড়া মাথায় করে ফেলতো, লক্ষ্মী ছাড়া বংশের নাম ডোবালি, খালি খাই খাই। গেরস্থের বাড়িতে চিড়ে মুড়ি ডাল ভাত ছাড়া আর কিছু থাকে না। জামা কাপড় চুড়িহার থালা ঘটি বাটি এসব তো নজরে পড়ে না, নাকি অন্ধ হয়ে গেছিস? এবার থেকে খালি হাতে বাড়ি ফিরলে তোর একদিন কি আমার একদিন।
টানু উত্তর দিত না, মুখ বুজে চুপচাপ বসে থাকতো, কেননা সে জানতো কিছু বললে মার রাগ আরো চড়ে যাবে। এইভাবেই দিন কাটছিল। কিন্তু সেবার শীতকালে মঙ্গলা এত ক্ষেপে গেল যে মাথার ঠিক রইল না। রাগের কারণও ছিল, ঘরে জমানো টাকা পয়সা যা ছিল তা ভাঙিয়ে বেশ কয়টা দিন চলেছে। টানুর বাবা চুরি করে যেসব সোনাদানা আনতো পেতলের হাঁড়িতে ভরে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল। অকর্মার ধাড়ি ছেলের জন্য সেগুলোও একটি একটি করে বেচে পেট চালাতে হয়েছে। শেষ গয়নাটি হাতছাড়া হওয়ার পর একেবারে দিশাহারা হয়ে পড়ল মঙ্গলা। বলল, 2 দিন সময় দিলাম তোকে, এর ভিতর যদি কিছু ঘরে আনতে না পারিস তোর কি হাল করি গাঁয়ের লোকে দেখতে পাবে। মায়ের এমন অগ্নিমূর্তি আগে দেখেনি টানু। সে রীতিমতো ভয় পেয়ে গেল। না, এবার কিছু একটা না করলেই নয়। মাকে দেখিয়ে দেবে বংশের মান মর্যাদা রাখতে সেও জানে। এবার থেকে বস্তা বস্তা সোনা রূপো হিরে পান্না এনে মাকে দেবে সে। টনকপুরে টানুর এক সাকরেত ছিল, তার নাম জগা। ছোকরা খুবই তুখর। চারদিকের 20খানা গ্রাম আর 3টে শহরে কোন বাড়িতে কোন সিন্ধুকে গয়না থাকে আর টাকা থাকে, কোন আলমারিতে থাকে দামি দামি কাপড় চোপড়, সে সব খবর রাখে। কিন্তু টানুর জন্য সিন্ধুক আলমারিতে হাত দেওয়ার জো নেই, কেননা কোনো বাড়িতে ঢুকলে খাবার দাবার ছাড়া অন্যদিকে টানুর খেয়াল থাকে না। ফলে আসল কাজটা আর হয়ে ওঠে না। টানুকে ছাড়া সিন্দুক টিন্দুক খোলার কথা ভাবতেও পারে না জগা। সে শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাওয়া দেখে আর ভীষণ মন মারা হয়ে খালি হাতে ফিরে আসে। সেদিন মায়ের কাছে প্রচণ্ড ধাঁতানি খাওয়ার পর জগাদের বাড়ি এলো টানু। তাকে বলল, মাছ খুব রাগারাগি করেছে, কালকের মধ্যে কিছু হাতিয়ে আনতেই হবে। চুরিবিদ্যায় তার মাস্টার মশাই হলো টানু। এতকাল বাদে তার সুমতি হওয়ায় জগা বেশ খুশি। এক মুখ হেসে বলল, টানুদা, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। শোন, এই প্রথম শুভ কাজে হাত দিচ্ছি, ঘটি বাটি সরিয়ে হাত নোংরা করব না। কি ধরনের মাল হাতাতে চাইছো? দামি দামি সোনার গয়না, মোহর। চারদিকে খোঁজ কর কাদের বাড়িতে সব আছে। কাল দুপুরের ভিতর খবর পেয়ে যাবে। সত্যি সত্যি পরদিন সুসংবাদটা পাওয়া গেল। জগা এসে জানালো, টনকপুর থেকে 4 মাইল দূরে রাজনগর বলে যে ছোট শহরটা আছে, সেখানকার জমিদার রঘুবীর চৌধুরীর মেয়ের বিয়ে। ঢাকা থেকে 2 দিন আগে প্রচুর সোনা আর হীরের গয়না, গাদা গাদা বেনারসি শাড়ি, রূপোর বাসন, আরও এমন কত কি যে আনা হয়েছে তার হিসেব নেই। সেসব রাখা হয়েছে জমিদার বাড়ির অন্দরমহলে, দোতলায়, দক্ষিণের দিকের শেষ ঘরটায়। জগা বলল, টানুদা, ওখানে যা জিনিসপত্র আছে তার 10 ভাগের 1 ভাগও যদি সরাতে পারি, সারা জীবনে আর কিছু করার দরকার হবে না। গাঁ ছেড়ে ঢাকায় গিয়ে রাজার হালে থাকবো। উত্তেজনায় তার চোখ জলজল করতে থাকে। জগা যতই উৎসাহিত হোক, জমিদার বাড়ির নাম শুনে বেশ দমে যায় টানু। বলে, কিন্তু কি? জমিদার বাড়িতে তো বন্দুকওয়ালা দারোয়ান আছে, ওখানে ঢুকলে কি প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো? জগা চোখ নাচিয়ে বলে, দারোয়ানরা তো থাকবে বাড়ির সামনের দিকে, আমরা ওধার দিয়ে ঢুকবো নাকি? টানু বলে, তবে ঢোকার অন্য রাস্তা আছে, তোমার কোনো চিন্তা নেই। আজ জমিদার বাবুর মেয়ের বিয়ে, আজই ওখানে যেতে হবে, কিন্তু নইলে টাকা গয়না কিছুই মিলবে না। মেয়ের সঙ্গে কাল সব শ্বশুর বাড়ি চলে যাবে। ঠিক আছে, যাব, কিন্তু আবার কি হলো? রাজনগর পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে। তার আগেই মেয়েকে যদি গয়না পরিয়ে দেয়, বিয়ের কনের গা থেকে খুলে তো আর নেওয়া যাবে না। এতটা রাস্তা যাওয়া আসাই সার। জগা সে খবরও নিয়েছে। বিয়ের লগ্ন ভোরে, ওরা রাত 8টা-9টার আগে মেয়ে সাজাবে না। ভোর পর্যন্ত দুশের সোনা হিরে মুক্ত 5-6 বেনারসি টেনারসি গায়ে চাপিয়ে কেউ কি বসে থাকতে পারে?
এত খবর কোথায় পেলি? জমিদার বাড়িতে আবার এক বন্ধু গনসা কাজ করে, তার কাছেই পেয়েছি। মালপত্র সরাতে পারলে তাকে বকরা দিতে হবে, কিন্তু তা না হয় দেওয়া যাবে। সেদিন বেলা থাকতে থাকতে টানু আর জগা একটা বড় থলেতে আংটা লাগানো লম্বা দড়ি, সর্ষের তেলের শিশি আর খাটো প্যান্ট ভরে বেরিয়ে পড়ে। তাদের পরনে এখন পাজামা আর হাফ শার্ট। জমিদার বাড়িতে ঢোকার আগে পাজামাটা জামা খুলে হাফ প্যান্ট পরে জম্পেশ করে সর্ষের তেল গায়ে মেখে নেবে। টানুরা যখন রাজনগরে জমিদার রঘুবীর চৌধুরীর বাড়ির সামনে গিয়ে হাজির হলো, সন্ধ্যা তখন হয়ে গেছে। প্রকাণ্ড দুমহলা বাড়িটির দিকে তাকিয়ে টানুর চক্ষু চড়ক গাছ। রাজনগরে তখনও ইলেকট্রিক লাইট আসেনি। জমিদারের মেয়ের বিয়ে তো আর মেড়মেড়ে লণ্ঠন কি হ্যাচাক জেলে হয় না। ঢাকা থেকে রঘুবীর চৌধুরী পেল্লাই ডায়নামো আনিয়ে বাড়িটি আলোয় আলোয় ভরে দিয়েছেন। ভটর ভটর করে মেশিনটার প্রচণ্ড আওয়াজ হচ্ছে। দেখা গেল গেটের সামনে উর্দি আর পাগড়ি পরা দারোয়ানরা বুকে টোটার মালা আর হাতে বন্দুক নিয়ে মিলিটারি কায়দায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ধপধপে ধুতি আর গরদের পাঞ্জাবি পরা নানা বয়সের কয়েকজন লোকও সেখানে রয়েছে। আর আছে সিল্কের শাড়ি পরা দুই কিশোরী। একজনের হাতে রূপোর রেকাবি বোঝাই গোলাপ ফুল, আর একজনের হাতে গোলাপ জল। বিয়ে সেই ভোরের দিকে হলে কি হবে, এর মধ্যেই নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। একটি কিশোরী তাদের প্রত্যেকের হাতে একটি করে গোলাপ ফুল দিচ্ছে, আর অন্য কিশোরী তাদের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে। গেটের ঠিক ওধারেই উঁচু মঞ্চ করে নহবতখানা বসানো হয়েছে। সেখানে সানাইওয়ালারা সমানে বাজিয়ে চলেছে। নহবতখানার একটু পরেই খানিকটা ফাঁকা জায়গা, তারপরেই ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে বিশাল শামিয়ানা। সেখানে প্রচুর লোক দেখা যাচ্ছে। তাদের হইচই, হাসাহাসি আর ব্যস্ততায় সারা বাড়ি সরগরম। ভয় ভয় টানু বলে, তুই বলেছিলি ভিতরে ঢোকার অন্য রাস্তা আছে। জগা বলে, আছেই তো, এসো আমার সঙ্গে। বাড়ি ভর্তি এত লোক, এদের চোখে ধুলো দিয়ে কিছু কি করতে পারবো? ধরা পড়লে তোর আর আমার ছাল ছাড়িয়ে নেবে জগা। টানুকে খুবই চিন্তিত দেখায়। টানুকে নিয়ে জমিদার বাড়ির পিছন দিকে চলে আসে জগা। এই ধার অন্ধকার, লোকজন কেউ দেখা যাচ্ছে না, চারপাশ একেবারে ফাঁকা। যত মানুষজন আর হইচই সামনের দিকে। তবে গোটা বাড়িটার চৌহদ্দি ঘিরে যে পাঁচিল, এখানে তা 10 হাতের মতো উঁচু। 10 হাত কেন, 20 হাত হলেও টানুদের ঠেকানো অসম্ভব। টানু বলল, জব্বর একখানা জায়গা খুঁজে বার করেছিস, আর চিন্তা নেই, নে চটপট তৈরি হয়ে নে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল এবার কেল্লা ফতে হবেই। যে বিরাট থলিটা ওরা নিয়ে এসেছিল তার ভিতর থেকে আংটা দেওয়া দড়ি, সর্ষের তেল আর হাফ প্যান্ট বার করে টানু। তারপর পাজামা শার্ট খুলে হাফ প্যান্ট পরে পা থেকে গলা পর্যন্ত আচ্ছা করে তেল মেখে নেয়। দড়িটা নিয়ে পাঁচিলের কাছে চলে আসে ওরা। দড়িটা উপরে ছুঁড়ে দিতেই পাঁচিলের মাথায় আংটাটা আটকে যায়। টানু বলে, আগে আমি যাচ্ছি, ওপারে গিয়ে দেখি ধারে কাছে কেউ আছে কিনা। আমি শীষ দিলে তুই পাঁচিল টপকাবি। ঘাড় হেলিয়ে জগা বলে, আচ্ছা। দড়ি বেয়ে চোখের পলকে পাঁচিলের মাথায় চড়ে বসে টানু। ওধারে ঠিক তলা থেকে বাগান। বাগানটা পেরিয়ে বেশ খানিকটা গেলে তবে মূল বাড়ি। টানু ভালো করে লক্ষ্য করল, না, কেউ কোথাও নেই। তবু ওপারে নেমে পাঁচিলের গা ঘেঁষে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ভয় যদি কেউ চলে আসে। পুরোপুরি নিশ্চিত হয়ে সে টুই টুই করে শীষ দেয়। একটু পরে পাঁচিল ডিঙিয়ে নেমে আসে জগা। তারপর আংটাটা শুদ্ধ দড়িটা খুলে নিয়ে গুঁড়ি মেরে দুজনে বাড়িটার কাছে চলে আসে। চাপা গলায় ফিসফিস করে টানু জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, যে ঘরে গয়না আছে সেটা কোথায়? জগা বলে, গণেশ বলেছিল দোতলার দক্ষিণ দিকের শেষ ঘরটা, মনে হচ্ছে ওটা।
আঙুল দেখিয়ে বাড়ির একটা ঘর দেখিয়ে দেয়। ঘরটার এধারের দরজা বন্ধ, তবে জানলার একটা পাল্লা একটুখানি খোলা রয়েছে, সেই ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। যদি ওটা না হয় তখন অন্য ঘর খুঁজে দেখতে হবে। গণেশকে পাওয়া গেলে ভালো হতো, সে ঘরটা দেখিয়ে দিতে পারত। তাকে এখন কোথায় পাবো? তাহলে আর দাঁড়িয়ে থেকে কি হবে, উঠে পড়া যাক। দোতলার এদিকটা লোহার রেলিং দেওয়া টানা বারান্দা, যেভাবে দড়ির আংটা লাগিয়ে পাঁচিল টপকে ছিল অবিকল সেভাবেই দোতলায় উঠে পড়ে দুজনে। তারপর বেড়ালের মতো পা টিপে টিপে কোণের ঘরটার কাছে চলে আসে। জানালা দিয়ে উঁকি মেরে দেখে ভিতরে কিছু নেই, ঘরটা একেবারে ফাঁকা। হতাশভাবে টানু বলে, এই ঘরটা নয় রে জগা, জিনিসপত্র অন্য কোথাও আছে। বারান্দায় দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভিতরে ঢুকে খোঁজ করতে হবে। যে প্যান্টটা পরে তারা লোকের বাড়িতে হানা দেয়, তার পকেটে একটা অদ্ভুত ধরনের চাবি আর লম্বা চ্যাপ্টা লোহার পাত থাকে। ওই চাবি দিয়ে পৃথিবীর সব তালা খোলা যায়, আর লম্বা পাতটা দরকার হয় বাইরে থেকে দরজার হুড়কো খোলার জন্য। টানু বলে, চারদিকে নজর রাখ, আমি ভিতরে ঢোকার ব্যবস্থা করছি। বলে দরজার পাল্লা দুটোর সরু ফাঁকের ভিতর লোহার পাতটা ঢুকিয়ে খুব সাবধানে হুড়কো খুলে ফেলে। তারপর একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভিতরে ঢুকে দেখা গেল ওধারে একটি দরজা আছে, সেটি খোলা। টানুরা আস্তে আস্তে ওটার কাছে এসে মুখ বাড়িয়ে দেখে এদিকটা বাড়ির অন্দরমহল। মাঝখানে চৌকো বর্গক্ষেত্রের মতো বিশাল বাঁধানো উঠোন ঘিরে সারি সারি ঘর। উঠোনের এধারে, অর্থাৎ যেদিকটায় টানুরা রয়েছে, সেখানে কেউ নেই, কিন্তু উঠানে এবং উঠানের ওধারের ঘরগুলোতে মেয়েদের ভিড়। দোতলার বিয়ে বাড়িতে যেমন হয় তেমনি হুল্লোড়, হাসাহাসি, মাতামাতি চলছে। ডাইনে এবং বাঁয়ের ঘরগুলোতে আলো জ্বলছে, তবে লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে না। টানু ডান দিকের ঘরটা দেখিয়ে ফিসফিস করে বলে, আগে এদিকের ঘরগুলো দেখি, মাল পাওয়া না গেলে বাঁয়ে যাব। লম্বা হয়ে শুয়ে পড়, বুকে হেঁটে হেঁটে এগুতে হবে, নইলে নিচ থেকে কেউ দেখে ফেললে কি হবে তা তো জানিসই। ডান ধারের তিনখানা ঘর খোঁজাখুঁজি করে একটা ফুটো পয়সাও পাওয়া গেল না। এদিকে শেষ মাথায় আর একটি মাত্র ঘর রয়েছে, কিন্তু তার দরজায় ঢাউস তালা ঝোলানো। পকেট থেকে চাবিটা বার করে সেটা খুলে ভিতরে ঢুকতেই চোখ পড়ল পরপর তিনখানা জবরদস্ত সিন্দুকের উপর। চাবি দিয়ে প্রথম সিন্দুকটা খুলতেই দুজনের চোখ ধাঁধিয়ে গেল। গণেশ ঠিক খবরই দিয়েছিল, টানুরাই ঘর ভুল করে ফেলেছে। সিন্দুকটা সোনা আর হিরে মুক্তোর গহনায় বোঝাই। জগা টানুর কানের কাছে মুখ ঠেকিয়ে বলে, টানুদা, দেরি করা চলবে না, যতগুলো পারি পকেটে পুরে সরে পড়া যাক। হ্যাঁ বলে সিন্দুকের ভিতর সবে হাত ঢুকিয়েছে টানু। সেই সময় হঠাৎ কিসের একটা গন্ধ নাকে লাগতেই থমকে দাঁড়িয়ে পড়ে। জগা পিছন থেকে তাড়া লাগায়, কি হলো টানুদা, তাড়াতাড়ি কাজ ছাড়ো, তোমার নেওয়া হলে আমি নেব। তার কথা যেন শুনতেই পায় না টানু। ঘুরে দাঁড়িয়ে নাক টেনে টেনে হাওয়ায় গন্ধ শুঁকতে থাকে। জগা দরজার এদিকে এক পলক তাকিয়ে তটস্থ ভঙ্গিতে বলে, হুট করে যদি কেউ এ ঘরে চলে আসে সর্বনাশ হয়ে যাবে। লক্ষ্মী দাদা, চটপট মাল হাতিয়ে সরে পড়ি চলো। টানু নাক টেনে টেনে বলে, আহ, কি চমৎকার গন্ধ, নিশ্চয়ই পোলাওয়ের। ওর থেকে আসছে বলতো। বলতে বলতে ডান দিকের জানলার কাছে চলে যায়। নিচে প্যান্ডেল খাটিয়ে বিয়ে বাড়ির রান্না বান্না চলছে। একধারে 4-5টা বিরাট বিরাট উনুনে পেল্লাই পেল্লাই কড়াইতে টকবক করে কি সব ফুটছে, আর একদিকে প্রকাণ্ড প্রকাণ্ড কড়াইতে পোলাও, মাংস, 4-5 রকমের মাছ, সন্দেশ, রসগোল্লা, পেল্লাই পেল্লাই জ্বালায় রাজভোগ, পান্তুয়া, ক্ষীরমোহন, আরও কত যে সুখাদ্য
তার লেখাজোকা নেই। সেসব দেখতে দেখতে লোভে টানুর চোখ চকচক করতে থাকে। পাশে দাঁড়িয়ে একদৃষ্টে তাকে লক্ষ্য করছিল জগা। টানু কি চায় তা বুঝতে অসুবিধা হচ্ছিল না তার। চাপা গলায় সে বলে, টানুদা, ওদিকে তাকিও না, এধারে চলে এসো। টানুর বোধ হয় জিভে জল এসে গিয়েছিল। সরাত করে টেনে নিয়ে বলে, জগারে, সোনা রূপো হিরে মতি জীবনে অনেক হাতাতে পারবো, কিন্তু এমন পোলাও কালিয়া আর কখনো পাবো না রে। আমার সঙ্গে আয়। টানুদা, ভালো ভালো খাবার দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আজকের মতো লোভটা সামলাও দাদা। বকর বকর বন্ধ করে আমি যা বলছি তাই কর। বলে খপ করে জগার একটা হাত ধরে টানতে টানতে বাইরের বারান্দার শেষ মাথায় চলে যায়। রেলিংয়ে সেই দড়িটার আংটা আটকে একরকম জোর করেই জগাকে নামিয়ে দিয়ে তারপর নিজে নেমে পড়ে। প্যান্ডেলের কোণের দিকে যেখানে সুখাদ্যগুলো থরে থরে সাজানো রয়েছে তার পাশেই আছে অগুন্তি মাটির গেলাস আর কলাপাতার স্তূপ। সেখান থেকে একটা কলাপাতা নিয়ে টানু সবে পোলাওতে হাত দিয়েছে কি দেয়নি তক্ষুনি রান্নার লোকেদের চোখে পড়ে যায়। চোর চোর, ধর বেটাদের! চিৎকার করতে করতে তারা দৌড়ে আসে। জগা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে বলে, তখনই তোমাকে বলেছিলাম লোভ করো না, আমার কথা কানে নিলে না, এখন কি হবে? প্রাণটা সেরফ গেল। দুজনে ঊর্ধ্বশ্বাসে পিছনে বাগানের দিকে দৌড় লাগায়, কিন্তু যাবে কোথায়? রান্নার লোকেদের চেঁচামেচি শুনে চারপাশ থেকে হৈ হৈ করতে করতে বাড়ির অন্য লোকজন তাদের তাড়া করে আসে। কোনো দিকেই পালাবার পথ নেই। জগা আর টানু পলকে ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওদের উপর বেধড়ক কিলচর পড়তে থাকে। তারই মধ্যে কে যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মেরো না মেরো না, জমিদার বাবুর কাছে নিয়ে চলো, বিচার করে যা সাজা হয় তিনিই দেবেন। হিড় হিড় করে টানতে টানতে জগা আর টানুকে বারমহলে, অর্থাৎ যেখানে শামিয়ানা আর নহবতখানা বসানো হয়েছে সেইখানে নিয়ে আসা হয়। রঘুবীর চৌধুরী আর নিমন্ত্রিত অতিথিরা ওখানেই ছিলেন। চোর ধরার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মুহূর্তে টানুদের চারপাশে ভিড় জমে যায়। এমনকি গেটের দারোয়ানরা পর্যন্ত ছুটে এসেছে। মেয়েরা অন্দরমহল ছেড়ে আসেনি বটে, তবে ওধারে ছাদে উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে। রঘুবীর চৌধুরীর জবরদস্ত চেহারা, মোটা পাকানো গোঁফ, মাথায় বাবড়ি, পরনে সিল্কের পাঞ্জাবি, কোঁচানো ধুতি, দামি শাল, পায়ে চকচকে পামসু। গমগমে গলায় তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভিড়ের ভিতর থেকে গলা মিলিয়ে কয়েকজন বলে ওঠে, দুটো চোর বড়বাবু পোলাও কালিয়া চুরি করে খাচ্ছিল। তাদের দেখা দেখি আরো কয়েকজন চেঁচিয়ে চেঁচিয়ে উত্তেজিতভাবে একটা না কি যেন বলে যেতে থাকে, যার এক বর্ণ বোঝা যায় না। হাত তুলে হট্টগোল থামিয়ে দেন রঘুবীর। চোখ পাকিয়ে টানু আর জগাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে হুঙ্কার ছাড়েন, সত্যি করে বল, কি মতলবে আমার বাড়িতে ঢুকেছিস? গলার আওয়াজে টানুদের হাত পার হাড় যেন আলগা হয়ে যায়। টানু ঢোক গিলে বলে, বড় বাবু, ভালো ভালো খাবার দেখে মানে। বলতে বলতে থেমে যায়। মানে খাবার চুরি করতে? বড্ড খিদে পেয়ে গিয়েছিল, আর ওসব খাবার তো জন্মেও দেখিনি। খাবারই যদি চুরি করবি তাহলে সারা গায়ে তেল মেখে হাফ প্যান্ট পরে এসেছিস কেন? এবার আর গলার স্বর ফোটে না টানুর। হুঙ্কারটা আরো 10 গুণ বেড়ে যায় রঘুবীরের। সত্যি কথা বলবি, নাকি নিচে বাঁশ উপরে বাঁশ দিয়ে ডলা দেওয়ার ব্যবস্থা করব? টানু শটাং রঘুবীরের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বলে, মাফ করুন হুজুর, জীবনে আর কখনো আসবো না। সত্যি করে বল, কি করতে এসেছিলি? তারপর মাপ করব না মাটিতে কোমর অবধি পুঁতে কুকুর দিয়ে খাওয়াবো সেটা ভেবে দেখব। টানু রঘুবীরের দুপা আঁকড়ে ধরে বলে, গয়না চুরি করতে এসেছিলাম হুজুর, আপনাদের সিন্দুক খুলেও ফেলেছিলাম। তারপর পোলাওয়ের গন্ধ পেয়ে
মানে ভালো খাবার দাবার দেখলে আমার আর মাথার ঠিক থাকে না। চারদিক থেকে দারোয়ান আর অন্য লোকজনরা তুমুল চেঁচামেচি জুড়ে দেয়, হুজুর শুধু হুকুম দিন, তুই হারামজাদাকে মেরে একেবারে কিমা বানিয়ে ফেলি। তাদের চুপ করিয়ে দিয়ে রীতিমতো অবাক হওয়ার মতো মুখ করে রঘুবীর বলেন, হিরে সোনা ছেড়ে তোরা পোলা মাংস চুরি করতে গেলি, আমাকে এসব বিশ্বাস করতে বলিস? মুখ কাঁচুমাচু করে টানু বলে, হুজুর বললাম তো, ভালো ভালো খাবার পেলে আমি আর কিচ্ছু চাই না। জগা এতক্ষণ হাত জড়ো করে চুপ করে দাঁড়িয়েছিল। এবার সে মুখ খুলল, ও খুব খেতে পারে হুজুর, আমরা তো গরিব, মন্ডা মিঠাই, পোলাও, কালিয়া, রাবড়ি, সন্দেশ কোথায় পাবো? তাই বলতে বলতে থমকে যায়। জগাকে এক পলক দেখে আবার টানুর দিকে চোখ ফেরায় রঘুবীর। জিজ্ঞাসা করেন, তোর জুড়িদার বলছে তুই নাকি খুব খেতে পারিস? টানু বলে, আপনার আশীর্বাদে একটু আধটু পারি হুজুর। চোখ কাঁচুমাচু করে কিছুক্ষণ কি যেন চিন্তা করেন রঘুবীর, তারপর বলেন, ঠিক আছে, তুই যদি ভবা পালকে খাওয়ার লড়াইয়ে হারিয়ে দিতে পারিস তোকে তো মাফ করে দেবই, চাই কি একটা পুরস্কারও পাবি। ভবা পাল রাজনগরেরই বাসিন্দা এবং বিখ্যাত খাইয়ে, তার নাম এই এলাকার সবাই জানে। ঢোক গিলে টানু বলল, ওনার সঙ্গে কি পেরে উঠবো? তবু চেষ্টা করে দেখি। রঘুবীর হুমকে উঠলেন, না পারলে কোনো কাঁদুনি শুনবো না, সেরফ $5, এটা মনে রাখিস। এবার আমার পা ছেড়ে ওঠ। আস্তে আস্তে উঠে দাঁড়ায় টানু। জগা বেশ ভয় পেয়ে গিয়েছিল। টানুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ভবাপাল বক রাক্ষসের মতো খায়, ওর সাথে সত্যি সত্যি পারবে তো টানুদা? টানু বলে, না পারলে সাজা তো কপালে আছেই, তা ভালো মন্দ খেয়েই না হয় $5 খাই। ভবাপালকে তক্ষুনি লোক পাঠিয়ে ডেকে আনান রঘুবীর। শামিয়ানার তলায় মুখোমুখি আসনে তাকে এবং টানুকে বসিয়ে খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেল। গোটা বিয়ে বাড়ির লোকজন তাদের গোল করে ঘিরে দাঁড়ালো। ভবাপাল প্রথমটায় নাক কাচুমাচু করে খুব তাচ্ছিল্যের ভঙ্গিতে চোখের কোণ দিয়ে টানুকে একবার দেখে নিল। ভবার বয়স 40-42, বুকের ছাতি 48, ইয়া বাইসেপ, ইয়া ট্রাইসেপ, নাকের তলায় মোমে মাজা গোঁফ। সেই তুলনায় টানু বড্ড রোগা পটকা, তার উপর চোর, কাজেই তাকে তুচ্ছ জ্ঞান করার যথেষ্ট কারণ আছে। এমন একজন বাজি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কখনো সে লড়তো না। নেহাত জমিদার রঘুবীর চৌধুরীর হুকুম, সেটা তো আর অমান্য করা যায় না। দুজনকে খাবার দেওয়ার জন্য 3 জনকে লাগিয়ে দিলেন রঘুবীর। তারা প্রথমে লুচি আর বেগুন ভাজা নিয়ে এলো। ভবা 10খানা লুচি তাই দিয়ে উড়িয়ে দিল, টানুও তাই। এরপর এলো ফুলকপির তরকারি, দুজনেই 10খানা করে খেলো। এবার এলো পোলাও, ইলিশ মাছ ভাজা আর রুই মাছের কালিয়া। দুজনেই 15 মিনিটের ভিতরে 2 সেরের মতো খেয়ে ফেলল। তারপর এক এক করে এসে গেল গলদা চিংড়ির মালাইকারি, মাংসের কোরমা, চিতল মাছের পেটি, আর এইসবের সঙ্গে পাহাড় প্রমাণ পোলাও তো আছেই। পাতে পড়তে না পড়তেই সেসব উড়ে যেতে লাগলো। চারপাশে জনতা 2 প্রতিদ্বন্দ্বীকে চিৎকার করে তারিফ করতে লাগলো। গোড়ার দিকে যতই নাক সিটকে টানুকে অবজ্ঞা করুক, তার খাওয়ার বহর দেখে নড়ে চড়ে বসে ভবা। প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল একে টেক্কা মেরে বেরিয়ে যাওয়া খুব সহজ হবে না। চোখে মুখে ভয় ও অস্বস্তির ভাব ফুটে উঠছিল তার। খাইয়ে হিসেবে গোটা ঢাকা জেলা জুড়ে ভবার নাম। খাওয়ার কম্পিটিশন জিতে প্রচুর কাপ মেডেল সে পেয়েছে। শেষে কিনা একটা সিড়িঙ্গে চোরের কাছে শেষ পর্যন্ত এত বড় সম্মানটা খোয়াতে হবে। লুচি, পোলাও, কালিয়া কোরমার পর শুরু হলো মিষ্টি। পাল্লা দিয়ে 25টা করে রাজভোগ আর সন্দেশ খাওয়ার পর একধারে এলিয়ে পড়ল ভবা। গলা পর্যন্ত তার ঠাসা। হাঁসফাঁস করতে করতে চোখ ঠেলে বেরিয়ে এসেছে। হাত জোড়ো করে রঘুবীর চৌধুরীকে চিঁচি গলায় বললে, হুজুর আমি আর পারবো না, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। অগত্যা
চারজন ধরাধরি করে ভবাকে বাড়ি পৌঁছে দিতে গেল। এদিকে টানু তখনও পিঠ সোজা করে বসে আছে। রঘুবীর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে, আর পারবি খেতে? পেটে জায়গা আছে? আগে আছে, পিছনের রান্নার জায়গায় ক্ষীরমোহন আর রাবড়ি দেখেছিলাম, সেগুলো। রঘুবীরের হুকুমে তখনই সেসব এসে গেল। 1.5 রাবড়ি আর 22টা ক্ষীরমোহন সাবার করার পর টানু বলল, আজ এই পর্যন্তই থাক, আপনি আমাদের মাফ করেছেন তো হুজুর? রঘুবীরের চোখ কপালে উঠে গিয়েছিল। তিনি ব্যস্তভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, যা খেল দেখালি, আমার মুন্ডু ঘুরে গেছে। আঁচিয়ে এসে হাত কচলাতে কচলাতে টানু বলল, পুরস্কার দেবেন বলেছিলেন। টানুর খাওয়া দাওয়া দেখতে দেখতে কথাটা ভুলেই গিয়েছিল রঘুবীর। এবার তার মনে পড়ে যায়। বললেন, কি পুরস্কার চাস? আমরা বড্ড গরিব, ভালো মন্দ খেতে পাই না, এবার আপনি বিবেচনা করুন। রঘুবীর কয়েক মুহূর্ত ভেবে বললেন, ঠিক আছে, ছুরি চামারি বন্ধ করে তুই আমার বাড়িতে এসে থাক, খাওয়া দাওয়া সব এখানেই করবি। টানুর মুখ খুশিতে আলো হয়ে যায়। সে বলে, কিন্তু আমার একটা মা আছে যে। মাকেও নিয়ে আয়। এবার রঘুবীরের পায়ের কাছে লম্বা হয়ে শুয়ে পড়ে জগা বলে, টানুদার তো হিল্লে হয়ে গেল, আমার কি হবে হুজুর? রঘুবীর বললেন, কি জ্বালা, ঠিক আছে, তুইও চলে আসবি। এরপর রাজানগরের জমিদার বাড়িতে ভালো ভালো খাবার খেয়ে আনন্দে দিন কাটতে লাগলো জগা, টানু আর মঙ্গলার। আজ সেই জমিদার বাবুরাও নেই, সেই টানুরাও নেই। সেই সোনার দিনগুলো কবে শেষ হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের পেটুক চোরের গল্পটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে আপনারা তো জানেন। বন্ধুদের একটু জানাবেন, গল্পটা শুনে দেখতে বলবেন, ভিডিওটা একটা লাইক করবেন, আর এরকমই ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হয়। আর আপনাদের কোনো পছন্দের গল্প থাকলে অবশ্যই কমেন্টে লিখে আমায় জানান, আমি সেগুলিও পাঠ করে শোনাবো। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন।